এই শ্মশানের চিতার আগুন খুব ক্ষুধার্ত। আজ অনেক দিন পর তাজা রক্তের স্বাদ পাওয়া যাবে। অনেকটা রাত হয়ে গেল। সেই কবে দেবাশিস বাবুর বাড়িতে এসেছিলাম। এত রাতে গায়ের পথ ভালোভাবে চিনতেও পারবো না। দাদা, স্টেশনে এখন আপনাদের ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। আপনারা একটু আমাকে একটু সাহায্য করতে পারবেন? আমি বিপদে পড়েছি একটু। কি বিপদ বাবু, বলেন, আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি এই গায়ের মোড়ল দেবাশিস বাবুর অতিথি, তাদের বাড়িতে যাব, কিন্তু স্টেশনে টিকিট পেতে দেরি হয়, আর আমার আসতেও দেরি হয়ে গেছে। এখন তো বেশ রাত হয়ে গেছে। অনেক আগে একবার এসেছিলাম, তাই অন্ধকারে রাস্তাটা ঠিক মতো মনে করতে পারছি না। আপনারা একটু বলবেন দেবাশিস বাবুর বাড়িতে যাওয়ার রাস্তাটা কোন দিকে? মোরল বাড়ি, সে তো এইখান থেকে অনেকটা পথ বাবু, কিন্তু এই রাতে ওই পথে যাওয়া ঠিক হইব? আজ আবহাওয়া বড়ই প্রতিকূল। গ্রামের ওই প্রান্তটা রাতের বেলা নিরাপদ নয়। তাছাড়া আপনি তো একা মানুষ। কেন দাদা, আপনারা কি দস্যুর ভয় পাচ্ছেন? আমার কাছে মূল্যবান তেমন কিছুই নেই, ভয় পাওয়ার কোনো কারণই নেই। না বাবু, ভয়টা মানুষের নয়, ভয়টা অশরীরী পরিবেশের। ওই কুয়াশার ভেতরে এমন অনেক কিছু থাকে যা দিনের আলোয় দেখা যায় না। মাঝে মধ্যে এই পথে এমন সব ছায়া দেখা যায় যা মানুষের না। আপনি কি শুনছেন না ঝিঝি পোকার ডাক কেমন হঠাৎ করে থাইমা যাইতাছে? আমি শহরের মানুষ, এসব অলৌকিক কথায় বিশ্বাস করি না। আপনারা যদি দয়া করে একটা নির্দেশ করেন তবে আমি কৃতজ্ঞ থাকব। পথ দুটো আছে, একটা দিয়ে গেলে বেশি দূর হবে, আর একটা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া যাবে আর কি। তবে ওই পথটা অন্ধকার, ওই দিকে যাওয়াটা ঠিক হইব না মনে হয়। দাদা, শর্টকাটের রাস্তাটা আমাকে একটু দয়া করে বলে দেবেন। বাবু, আপনারে সাবধান করা আমাগর কর্তব্য মনে করতাছি। সামনের ওই বট গাছটা বাইরইয়া বাম দিকে যাইবেন না, ওই দিক বড়ই ভয়ানক। আপনি বরং আমাদের সাথে যাইতে পারেন, আমরা আপনাকে গ্রামের লোকালয় পর্যন্ত পৌঁছাইয়া দেব। তবে আমাগর একটু সময় লাগবো, আমরা এইগুলান গুছাইয়া তারপরে যাইমু। দাদা, অজস্র ধন্যবাদ আপনাদের উপদেশ দেওয়ার জন্য, তবে আমার সময় খুবই কম। আমি বরং সামনের দিকে যাই। আপনারা শুধু বলুন সামনের রাস্তাটা কোথায় গিয়ে মিশেছে। বলুন বলুন আপনারা। সামনের রাস্তা সোজা চইলা গেছে একটি জনমানবহীন প্রান্তরের দিকে। মনে রাখবেন বাবু, রাইতের বেলা এই গ্রামে পথ হারানো মানেই হইল কোনো এক অদৃশ্য মায়ার জালে জড়াইয়া পড়া। সাবধানে যাইবেন বাবু। ঠিক আছে, আমি সাবধানে যাব, আপনারা চিন্তা করবেন না। আসি তবে। শহরের বাবুদের এই হলো সমস্যা, বুঝছত? তারা কোনো কিছুই ভয় করে না, কিন্তু পরে যখন বিপদে পড়ে তখন বোঝে। এই গায়ের রাস্তা দিয়া আমরা গায়ের মানুষ তাই যাইতে ভয় পাই, আর এই ভিনদেশি লোক কিনা অন্ধকারের পথে পা বাড়াইলো। আমরা তো তারে কইছিলাম আমাগোর সাথে যাইতে, তার নাকি দেরি হইয়া যাইতাছে। যাই, কি আর করার। আচ্ছা চল, আমরা তাড়াতাড়ি সবকিছু গুছাইয়ে নেই, আমাগোর তো বাড়ির যাইতে হইব। এ বাবা, এ আবার কোথায় এসে পড়লাম? তিন দিকে তিনটা রাস্তা চলে গেছে,
এখন এই অন্ধকারে কোনটা দেবাশিস বাবুর বাড়ির রাস্তা কি করে বুঝবো? আজকের দিনটাই খারাপ। প্রথমে ট্রেনের টিকিটটা পেতে দেরি হলো, তারপরে আবার এই কনকনে শীতের রাতে হারিয়ে অন্ধকারে আরেক বিপদে পড়লাম। বুড়িমা, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শহর থেকে এসেছি। এই গ্রামের মোড়ল বাবু দেবাশিস বাবুর বাড়ি যেতে চাই। আমি কি ভুল পথে এসেছি? কোন রাস্তা দিয়ে যেতে হবে একটু বলে দেবেন কি? শহুরে বাবু, এই হাড় কাঁপানো শীতে পথের দিশা হারিয়ে ফেলেছ বুঝি? তা ওখানে কি কাজ? মোড়ল বাড়িতে তো এর আগে কখনো দেখিনি তোমায়। বুড়িমা, আমি সেখানে অতিথি হয়ে অনেক বছর আগে একবার এসেছিলাম। আবার দেবাশিস বাবু আসতে বলেছেন তার জমির একটি বিশেষ কাজে, কিন্তু এখন আমি কিচ্ছু চিনতে পারছি না। দয়া করে বলবেন রাস্তাটা কোন দিকে? কিন্তু বুড়িমা, ওই পথটা তো খুব অন্ধকার মনে হচ্ছে। ওটা কি সত্যি মোড়লের বাড়িতে যাবে? আমার এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে। এরপরে আবার যদি ভুল পথে যাই তাহলে আজ রাতে আর মোড়লের বাড়িতে পৌঁছাতে পারবো না। নিশ্চয়ই যাবে, ওটাই আসল পথ। শহরের বাবুদের জন্যে ওই পথই প্রশস্ত। যাও, আর দেরি করো না, রাত বাড়ছে। আর রাত বাড়লে এই গ্রামের রূপ আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। ধন্যবাদ, আমি তবে ওদিক দিয়ে যাচ্ছি। তবে বুড়িমা, একটা বিষয় আমার খুব জানতে ইচ্ছে করছে। কি বলবে? কি জানতে চাও? এই শীতের রাতে এই অন্ধকার পথে আপনি এখানে একা বসে আছেন কেন? আপনার কি ঘর বাড়ি নেই? ঘর বাড়ি? এত কৌতূহল ভালো না। নিচে যে পথে যাচ্ছ সেখানেই যাও। আচ্ছা বুড়িমা, আমাকে ক্ষমা করবেন, আমি তবে যাই। আপনি ভালো থাকবেন। না না না, এ হতে পারে না। এ যে শ্মশান। সেই বৃদ্ধা আমাকে কোথায় পাঠালো? আমি কি তবে পথ ভুল করলাম, নাকি সে আমাকে ইচ্ছে করে এই শ্মশানে পাঠালো? না না, তুই পথ ভুল করিসনি শহুরে বাবু। এই শ্মশানের পথই তো তোর জন্য নির্ধারিত ছিল। বহু বছর পর এই শ্মশান আবারও কোনো খাবারের স্বাদ পাবে। আপনারা কারা? আমাকে যেতে দিন। আমি দেবাশিস বাবুর বাড়িতে অতিথি হয়ে এসেছি। আমি আপনাদের কোনো ক্ষতি করিনি। আপনারা আমার সাথে এমন কেন করছেন? ক্ষতি? তোরা শহরের মানুষেরা তো কেবল ক্ষতি করতেই জানিস। তোরা যখন দামি গন্ধ গায়ে মেখে ঘুরিস তখন কি শ্মশানের গুমুট গন্ধ পাস? আজ বুঝতে পারবি শ্মশানের মরা পোড়ার গন্ধ কেমন হয়। দোহাই আপনাদের, আমি সাধারণ একজন মানুষ।
আমাকে এভাবে ভয় দেখাবেন না। আমি ফিরে যেতে চাই। আমি কারো কোনো ক্ষতি করিনি। আমাকে আপনারা কিচ্ছু করবেন না, কিচ্ছু করবেন না আমাকে। ফিরে যাবার পথ তো ওই জটা বুড়ি বন্ধ করে দিয়েছে। সে যাকে এখানে পাঠায় সে ছাইয়ের সাথেই মিশে যায়। শোনো, বাতাসের শব্দ শোনো। ওগুলো কি কেবলই হাওয়া, নাকি আমাদের মতো হাজারো তৃষ্ণার্ত আত্মার হাহাকার? হায় সৃষ্টিকর্তা, আমাকে রক্ষা করো। এ কোন বিপদে পড়লাম? কেন যে আমি ওই বুড়িমার কথা শুনে এদিকে আসতে গেলাম? কি করব এখন আমি? আবার কি ফিরে যাব নাকি? কে তোমরা? কেন আমাকে ঘিরে ধরেছ? আমি তোমাদের কি ক্ষতি করেছি? বিধাতা, বিধাতা আমাকে রক্ষা করো, আমাকে যেতে দাও। বিধাতা? এই শ্মশান আমাদের রাজত্বে। বিধাতা এখানে আসবে না শহুরে বাবু। এখানে কেবল আছে মৃত্যুর হিম শীতল পরশ। তুমি আমাদের সীমানায় ঢুকে পড়েছ। এখান থেকে জীবিত ফেরার কোনো পথ নেই। দেখো দেখো, শহরে বাবু কেমন ভয়ে নীল হয়ে গেছে। তোমার এই দামি পশমি কোট, এই দামি জুতো, এসব কি তোমাকে আমাদের হাত থেকে বাঁচাতে পারবে? এই শ্মশানের চিতার আগুন খুব ক্ষুধার্ত। আজ অনেক দিন পর তাজা রক্তের স্বাদ পাওয়া যাবে। এই শ্মশানের চিতার আগুন খুব ক্ষুধার্ত। আজ অনেক দিন পর তাজা রক্তের স্বাদ পাওয়া যাবে। শহরে বাবুরা তো মানুষের রক্ত চুষে খায়, আজ আমাদের পালা। দেখছো না ওই আটপোড়া চিতাটা? ওটা তোমার জন্যই অপেক্ষা করছে। চলো বাবু চলো, কুয়াশার সাথে তোমাকে মিলিয়ে দিই। দোহাই আপনাদের, আমাকে যেতে দিন। আমার বাড়িতে বৃদ্ধ মা আছে, আমার ছোট ছোট সন্তান আছে। আমি শুধু ভুল করে এই পথে এসেছি। ওই জটাধারী বুড়ি আমাকে এই পথ দেখিয়েছে। জানি জটামা তোমাকে পাঠিয়েছে। তিনি যাকে পাঠায় সে আমাদের বিশেষ অতিথি। তার আদেশ ছাড়া আমরা নড়তেও পারি না। আর তার নির্দেশে আজ আমরা তোমাকে চিড়ে খাবো। পাপের সাজা তো হবেই বাবু। তোমরা যখন শহরে বসে আরাম করো, তখন কি জানো এই গ্রামের মাটিতে কত কান্না মিশে আছে? তোমাদের একজনের পাপে আজ সবাইকে প্রায়শ্চিত্ত করতে হবে। বুড়িমা, আমাকে বাঁচান। আমি তো আপনার সাথে কোনো অন্যায় করিনি। এদের হাত থেকে আমাকে বাঁচান, বাঁচান। থাম তোরা, থাম। এই শিকার আমার। এই রক্তে আজ আমার তন্ত্র সাধনা পূর্ণ হবে। পিছিয়ে যা, পিছিয়ে যা তোরা। বুড়িমা, আপনি আমাকে রক্ষা করতে এসেছেন। এই 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 পিশাচদের হাত থেকে আমাকে বাঁচান বুড়িমা। আমি চিরকাল আপনার কাছে ঋণী হয়ে থাকব, চিরকাল ঋণী হয়ে থাকব। রক্ষা? আমি তোকে রক্ষা করতে আসিনি রে মূর্খ। আমি তোকে বলি দিতে এসেছি। জটাপুরীর জালে একবার যে শহুরে বাবু পা দেয়, আমি তাকে আর জ্যান্ত এই গ্রামের সীমানা পেরুতে দিই না। ওম গ্রিং গ্রিং কং। এ কি করলেন বুড়িমা? আমি তো নড়তে পারছি না। আপনি কেন আমার সাথে এমন করছেন? আমি তো আপনার কোনো অনিষ্ট করিনি। আমার কি অপরাধ, কি অপরাধ আমার? তোর অস্তিত্বই আমার কাছে অনিষ্ট। তোরা শহরের মানুষেরা ওপর থেকে পরিপাটি, কিন্তু ভেতরে ভেতরে তোদের বিষ। আজ সেই বিষ আমি এই শ্মশানের মাটিতে ঢালবো। তোকে শেষ করে দেব। বুড়িমা, দয়া করুন। আমি আপনার চরণে ধরছি, আমাকে এভাবে বেঁধে রাখবেন না। আমি বুঝতে পারছি না আমার কি অপরাধ। অপরাধ? অপরাধ তোদের রক্ত। তোরা শহর থেকে আসিস গ্রামে সরলতা লুট করতে। তোদের একজনকে ছাড় দেয়া মানে
আমার প্রতিশোধ অসম্পূর্ণ থাকা। আজ এই কাল ভৈরবীর রাতে আমি তোকে বলি দিয়ে আমার সাধনা পূরণ করব। বুড়িমা, আমি তো আপনার সন্তানের মতো, কেন আমাকে এই পৈশাচিক মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন? আমি কি সত্যি এতটাই অপরাধী যে আমাকে এই নির্জন শ্মশানে বলি হতে হবে? দয়া করুন, আমাকে আমার অপরাধটা কি সেটা অন্তত বলুন, বলুন, বলুন। তুই আমার সন্তানের মতো না। আমার একটি সন্তান ছিল রে, এক রূপবতী কন্যা ছিল আমার। তার নাম ছিল কুসুম। আজ থেকে 20 বছর আগে এই গ্রামে সে প্রজাপতির মতো উড়ে বেড়াতো। তারপর একদিন তোদের এক শহরে বাবু এলো এই গ্রামে। তার নাম ছিল রজত। কুসুম ছিল এক সহজ সরল গ্রাম্য কিশোরী। রজত তাকে ভালোবাসার জালে জড়িয়ে ফেলল। আর জটা বুড়ি তখন ছিলেন একজন সাধারণ মা। বহু কষ্ট করে নিজের সঞ্চয় উজাড় করে তিনি রজতের সাথে কুসুমের বিয়ে দিয়েছিলেন। রজত বিয়ের সময় কথা দিয়েছিল সে কুসুমকে রানীর মতো রাখবে। কিন্তু শহরে নিয়ে যাবার 1 মাসও পেরোল না, তার আসল রূপ বেরিয়ে পড়ল। শুরু হলো যৌতুকের দাবি। আজ গয়না চাই তো কাল টাকা চাই। আমার মেয়েটা চোখের জলে ভাসতে ভাসতে আমায় চিঠি লিখতো, মা আমাকে এখান থেকে নিয়ে যাও, এরা মানুষ নয়, এরা পিশাচ মা। সেই দিন ছিল এক দুর্যোগের রাত। রজত আর তার বাড়ির লোক মদ্যপ অবস্থায় কুসুমের ওপর ঝাঁপিয়ে পড়ল। কেন আমি ওদের টাকা পাঠাতে পারিনি সে আক্রোশে তারা কুসুমকে লাঠি দিয়ে পিটিয়ে আধমরা করে দিল। আর শেষ পর্যন্ত আমার বুক খালি করে তারা আমার কুসুমকে বিষ খাইয়ে মেরে ফেললো। বিচারের আশায় আমি দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, কিন্তু শহরে সেই প্রভাবশালী বাবুদের কেউ ছুতেও পারেনি। সেই দিন আমি শ্মশানে কুসুমের চিতার সামনে দাঁড়িয়ে শপথ করেছিলাম, সেই দিন থেকে আমি এক সাধারণ মা থেকে তন্ত্র সাধনা করি। আর আজ এই জটাধারী হয়েছি। যে শহুরে বাবু আমার চোখে পড়বে, আমি আমার মেয়ের জন্য বলি হিসেবে এই চোখকে তাকে উৎসর্গ করব। তোদের ওই শহরের চাকচিক্যের আড়ালে যে লোভ আর নিষ্ঠুরতা লুকিয়ে আছে, আমি তার বদলা নেব। বুড়িমা, আপনার করুণ কাহিনী শুনে আমার বুক ফেটে যাচ্ছে। কুসুমের সাথে যা হয়েছে তা কোনো মানুষ করতে পারে না। কিন্তু আপনি একটিবার শান্ত হয়ে ভেবে দেখুন, আপনি যে প্রতিহিংসার আগুন জ্বালিয়েছেন তাতে কি সত্যি আপনার মেয়ের আত্মা শান্তি পাচ্ছে? শান্তি তো ওই দিনে মরে গেছে যেদিন কুসুমের চিতায় আগুন দিয়েছি। আর এখন তো শুধু জ্বালাই আছে। তোদের মতন শহুরে বাবুদের রক্ত এই চিতার ছাইয়ে না মেশালে যে আমার শান্তি নেই। বুড়িমা, আপনি একজন মা, আপনি তো জানেন একজনের পাপের শাস্তি অন্যকে দেওয়া বিধাতার বিধান নয়। যে রজত আপনার মেয়ের সাথে ওই পৈশাচিক কাজ করেছে তার অপরাধের দায় কি গোটা শহরের মানুষের? আমি তো আপনাকে চিনতাম না, কোনোদিন আপনার মেয়ের ক্ষতি করা তো দূরের কথা, তাকে দেখিও নি। তবে কেন আজ আমার রক্ত দিয়ে আপনি আপনার হাত কলঙ্কিত করবেন? কেন? আপনি যে কুসুমের কথা বলছেন সে কি চাইতো তার মা একজনের খুনি হোক? সে কি চাইতো তার স্মৃতির ওপর নিরপরাধ মানুষের রক্তের দাগ লাগুক? আপনি আজ আমাকে বলি দিলে কাল হয়তো অন্য কাউকে দেবেন, কিন্তু তাতে কি রজত শাস্তি পাবে? বরং আপনি নিজেকে আরো অন্ধকারে তলিয়ে দিচ্ছেন। আপনার কুসুম স্বর্গের কোনো এক কোণে বসে নিশ্চয় আজ তার গর্ভধারিণী মায়ের এই রূপ দেখে চোখের জল ফেলছে। চুপ কর, আমাকে দুর্বল করার চেষ্টা করিস না। শহর মানেই প্রতারণা, শহর মানেই লোভ, তোরা সবই এক।
না বুড়িমা, সবাই এক নয়। যেমন সব গ্রামবাসী খারাপ নয়, তেমন সব শহরের মানুষও রজত নয়। আপনি তো মা, আপনি কি পারেন না এই অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে ফিরে আসতে? যৌতুকের যে পাপ আপনার মেয়ের প্রাণ নিয়েছে, সেই পাপের বিরুদ্ধে লড়াই করুন। কিন্তু নিরপরাধ কাউকে হত্যা করে আপনি সেই খুনিদের মতনই তো হয়ে যাচ্ছেন। তোর এসব কথায় আমার মন ভুলবে না। বুড়িমা, শেষবারের মতো বলছি, এই পাপ করবেন না। আমি আপনার মেয়ের খুনি নই। দয়া করে ওই খড়গ নামিয়ে নিন, ওই খড়গ নামিয়ে নিন। তোর কথা আজ এই বাতাসে শো শো শব্দের মতো অর্থহীন রে। আজ মধ্যরাতের এই ক্ষণে তোর প্রাণবায়ু যখন এই শ্মশানের ছায়ের সাথে মিশবে, তখন আমার কুসুম শান্তি পাবে। কোনো যুক্তি, কোনো মায়া আজ তোকে বাঁচাতে পারবে না। আচ্ছা, তখন যে শহরের বাবুটা আমাগর কথা না শুইনা ওই দিক দিয়ে মোরল বাবুর বাড়ি যাইতে সাহস করলো, তার কোনো বিপদ হইল না তো? তার কি বলবো রে, বল তুই। আর আমি তো বাজারের কাজ শেষ কইরা এখন বাড়িতে ফিরতাছি। আজ অনেক রাত হইয়া গেল রে। আরে চল না, একটু জটাবুড়ির ওই রাস্তার দিকটা দিয়ে আজ বাড়ি ফিরে যাই। কি কস? তোর কি মাথা খারাপ হইছে নাকি? জটা বুড়ির ওই রাস্তা দিয়া এখনই মাঝরাতে বাড়ি কেন যাইমু? ওই রাস্তায় নানা রকম বিপজ্জনক জিনিস দেখা যায়, জানোস না? আরে আমরা তো এই গায়েরই মানুষ, সব কিছুই তো আমাগর জানা, কিন্তু এই শহরের বাবুটা তো কিছুই চেনে না। যদি কোনো বিপদে পড়ে, চল চল গিয়ে দেখি। আরে আমার জান কেমন ভয় করতাছে রে। আরে ধুর, আমরা তো দুইজন আছি, আমাগর ভয় কিসের? চল চল, কিচ্ছু হইব না। আচ্ছা ঠিক আছে, চল গিয়া দেখি। সর্বনাশ হইয়া যাইব। চল চল, তাড়াতাড়ি চল। কই রে, কে কোথায় আছিস? মশাল নিয়ে চল আমার সাথে। কে আছো? আমাকে বাঁচাও, বাঁচাও, এই মৃত্যুপুরী থেকে আমাকে উদ্ধার করো। আমি কোনো অন্যায় করিনি, আমি নিরপরাধ। আমাকে বাঁচাও, বাঁচাও। এই গভীর শীতের রাতে তোর আর্তনাদ কেউ শুনবে না। তোকে বাঁচাতে কেউ আসবে না। আর এই শ্মশান, এই মৃত্যুপুরী আমার রাজত্ব। এখানে আসার সাহস কেউ করে না। যে আসে সে এই শ্মশানে ছায়া হয়ে মিশে যায়। থামুন বুড়িমা, নিজের হাত আর কলঙ্কিত করবেন না। বিনোদবাবু আমার অতিথি, তাকে স্পর্শ করার সাহস দেখাবেন না। সরে দাঁড়ান মোড়ল মশাই। আপনি জানেন না এই শহরের মানুষগুলো কতটা নীচ। এরা আমার কুসুমকে শেষ করে দিয়েছে। আজ আমি এই পিশাচের রক্ত দিয়ে আমার মেয়ে চিতাকে শান্ত করব। আমি সব জানি বুড়িমা। কুসুমের মৃত্যু আমাদের সবার হৃদয়ে ক্ষতের মতো রয়ে গেছে, কিন্তু আপনি কাজ যা করছেন তা কি ন্যায় বিচার?
ওটা শহর বা এই বিনোদ বাবু নয়। একজনের পাপে অন্যজনকে শাস্তি দেওয়া ধর্মের পথ নয়, বরং তারও বড় পাপ। আপনি কি চান না সমাজ থেকে এই যৌতুক প্রথা চিরতরে মুছে যাক? খুনি হয়ে নয়, বরং প্রতিবাদী হয়ে সেই পাপের বিরুদ্ধে দাঁড়ান। মা, আপনি আমাগর গ্রামের মানুষ, তন্ত্রের এই অন্ধকার পথে গিয়া আপনি নিজেরে হারাইয়া ফেলতাছেন। বিনোদ বাবুরে ছাইরা দেন। ভেবে দেখুন বুড়িমা, আপনার মেয়ে কি চেয়েছিল তার মমতাময়ী মা একজন খুনি হিসেবে পরিচিত হোক? যৌতুকের এই বিষ সমাজ থেকে সরাতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, নিরপরাধের রক্ত ঝরিয়ে নয়। হে আমি কি করতে চাচ্ছিলাম? প্রতিহিংসার এই লেলিহান আগুনে পুড়তে পুড়তে আমি যে নিজেই এক পিশাচ হয়ে গিয়েছিলাম। আমার কুসুম, আমার মরা মেয়েটা কি সত্যি আমায় দেখে ওপর থেকে কাঁদছিল? হ্যাঁ বুড়িমা, কুসুম তো ভালোবাসা চেয়েছিল, রক্ত নয়। আপনি একজন নিরপরাধ মানুষকে হত্যা করলে সমাজ থেকে কি যৌতুকের এই অভিশাপ মুছে যেত? সান্ত্বনা নেই। যৌতুক নামক এই সামাজিক ব্যাধি আমাদের সমাজকে কুরে কুরে খাচ্ছে। আপনার মেয়ের এই আত্মত্যাগ বৃথা যাবে না। আমি কথা দিচ্ছি, শহরে ফিরে আমি এই প্রথার বিরুদ্ধে জনমত গড়ে তুলব। কিন্তু আপনি এই অন্ধকারের পথ ছেড়ে দিন বুড়িমা, ছেড়ে দিন। এই শ্মশান, এই জটা, এই তন্ত্র, এইসবই ছিল আমার যন্ত্রণার বহির প্রকাশ। আজ আমার সব মোহ ভেঙে গেছে। প্রতিহিংসা কোনো সমাধান নয়, বরং তা মানুষকে পশু বানিয়ে দেয়। আমি চললাম মোড়ল বাবু। এই গ্রাম, এই স্মৃতি আর এই অন্ধকার ছেড়ে আমি এমন জায়গায় যাব যেখানে কেউ আমায় আর জটা বুড়ি বলে চিনবে না। এর শপথ। সন্ধ্যাবেলা, বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে। সিধুদের নড়বড়ে ঘরে সে আর তার বৃদ্ধ দাদি বসে আছে। ঘরের দরজা জানালা কাঁপছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। দাদি, অবস্থা খুব খারাপ। চলো আমরা দেরি না করে বেরিয়ে পড়ি। কালুর বাড়ি গিয়ে আশ্রয় নিই। কালু নিশ্চয়ই আমাদের থাকার জায়গা দেবে। ওই ছোড়া তোকে থাকার জায়গা কখনই দেবে না। শুধু শুধু ওই বাড়িতে তুই যাস না। তুই আমাকে রেখে চলে যা, কোনো নিরাপদ জায়গায় আশ্রয় নে। পাগল হয়েছো দাদি? আমি তোমাকে রেখে কোথাও যাব না। পাগলামি তুই করছিস? আমাকে রেখে চলে যা বাছা, নিজের জীবন বাঁচা। আমি আর বাঁচবো কদিন বল? শুধু শুধু আমার মায়া করে কি করবি? তুমি কথা কম বলো তো দাদি। এ কি দাদি, ও দাদি! তোমার মুরগির খড় ভেঙে গেছে। দাদি, এই ঘরে আর থাকা যাবে না। তৈরি হয়ে নাও, আমরা বেরিয়ে পড়বো। তুই একটু চুপ করে বসবি? দুর্ঘটনা আমাদের দুজনের জীবনেই ঘটেছে। আমাদের কি শান্ত থাকা উচিত না?
তোর তো কেবল বুড়ি দাদির পা ভেঙেছে, আর আমার কতগুলো টাকা আমি হারিয়েছি। আমার ব্যাপারটা তোর কাছে মারাত্মক মনে হচ্ছে না? আমি মানছি ব্যাপারটা অবশ্যই দুঃখজনক, কিন্তু এভাবে অস্থির হলে তো সমস্যার সমাধান হবে না। সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইতে হবে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে দাদিকে জীবিত ফিরে পেয়েছি। আমি তো ভেবেছিলাম। রাখ তোর সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা কেবল কষ্টই দিতে পারেন, আর কিছুই পারেন না। ওভাবে ভাবিস না, আমাদের জীবনটা তো সৃষ্টিকর্তার হাতে। যা হয় যেমনই হয় তাতে কোনো না কোনো ভালো লুকিয়ে থাকে। আমার ঘর ঝড়ে ভেঙে গেল, দাদির ওপর ঘর পড়ে দাদির পা ভেঙে গেল। চিকিৎসার জন্য এখন অনেকগুলো টাকার প্রয়োজন। আমি জানি না এত টাকা কোথায় পাবো, কিন্তু আমি তো সব মেনে নিয়েছি। ধৈর্য ধরলে সব ঠিক হয়ে যাবে। আরে ধুর, সৃষ্টিকর্তা কি করেছেন? কিছুই করেন না। আমার ঘর পাকা বলে না হয় ঝড় থেকে বেঁচে গেলাম, কিন্তু দেখ, আমি সেই যে লোকটার কাছ থেকে প্রচুর টাকা দিয়ে স্বর্ণ কিনলাম, সব ধার করে কিনেছি। ভেবেছিলাম স্বর্ণের দাম বাড়লে বিক্রি করে দেব, এখন জানা গেল সব স্বর্ণ নকল, আর ওই ব্যাটাও হাওয়া। সৃষ্টিকর্তা আমাকে এভাবে বিপদে ফেলল। এখানে সৃষ্টিকর্তার দোষ কোথায়? তিনি তো তোকে নকল স্বর্ণ কিনতে বলেননি। যাচাই করে বুঝে শুনে কিনলি না কেন? বাহ, ভালো কিছু হলে তার দান, আর বিপদ হলে দোষ আমার। পাওনাদাররা পেলে আমাকে তো খুব লেখাবে। আমার যে অবস্থা, এটা সৃষ্টিকর্তারই দোষ। কেন যে এমন হয় আমার সাথে? অভিযোগ করে কি লাভ? এখানে বসে না থেকে চল টাকা পয়সার খোঁজ করি। কোনো না কোনো উপায় তো বের করতে হবে। ইহ, ছি, দেখ দেখ কি অবস্থা, দেখ ব্যাটা বদ পাখি। ওরে বাবারে, মারে, আমার মাথা দুটুকরো হয়ে গেল রে। আহা, কি জ্বালা। আরে চল চল, ওদিকে যাই। ওদিকে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওখানে গিয়ে তোর মাথা পানি দিয়ে ধুয়ে দি, ব্যথা কমে যাবে। আরে কারা তোমরা? কি চাও? জি না, মানে আমাদের আসলে একটু পানির প্রয়োজন ছিল। আমার বন্ধুর মাথায়। ও হ্যাঁ, দেখতে পাচ্ছি, নিশ্চয়ই কোনো পাখের কাজ। দাঁড়াও, আমি পানি এনে দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। তোমাদের ভাগ্য ভালো। এইখানে একটা কথার প্রচলন আছে, কোনো পাখি যদি কারোর মাথায় এইভাবে কর্মসাধন করে, তাহলে নাকি ইচ্ছে পূরণ বৃদ্ধের দেখা পাওয়া যায়। এত কঠিন ভাষা ব্যবহার না করে সহজ ভাষায় বলুন না, ইচ্ছে পূরণ বৃদ্ধ সে আবার কি? উনি হলেন সৃষ্টিকর্তার আশীর্বাদ প্রাপ্ত একজন বৃদ্ধ। তিনি যে কোনো ইচ্ছে পূরণ করতে পারেন। সত্যি? আরে কিসের সত্যি? যত সব বাজে কথা। সময় নষ্ট না করে চল তো এখান থেকে। না দাঁড়া না একটু, আমরা তাকে কোথায় দেখতে পাবো? দেখার চোখ থাকলেই তাকে দেখতে পাবে। তবে শুনেছি সে বৃদ্ধ জঙ্গলে থাকেন, কিন্তু খুঁজে পাওয়া সহজ নয়, অনেক ধৈর্য লাগবে। এখান থেকে বের হয়ে হাতের ডানে দুই দিকে দুটো পথ চলে গেছে, একটা উত্তরে একটা দক্ষিণে। ওই পথগুলোয় গিয়ে চেষ্টা করে দেখো। জি জি, অবশ্যই, আমরা চেষ্টা করব। আরে এই তো, দুটো পথ দুদিকে চলে গেছে। তুই সত্যিই ওই মহিলার কথা শুনবি? এগুলো যে ভাওতাবাজি তোর মনে হয় না? আরে কত ভাওতাবাজিতেই তো বিশ্বাস করলি, এবার না হয় এটা একটু বিশ্বাস করে দেখ। চল, আমি দক্ষিণ দিকে যাই, তুই উত্তরে যা। দেখি কে ইচ্ছে পূরণ বৃদ্ধকে আগে খুঁজে পায়। বেশ, চল তাহলে।
উফ, কতক্ষণ ধরে হাঁটছি কিন্তু কাউকেই তো দেখছি না। এখন তো কালুর মতো আমারও সন্দেহ হচ্ছে, ইচ্ছে পূরণ বৃদ্ধ কি সত্যিই আছে নাকি পুরোটাই গল্প। একটু একটু জিরিয়ে নিই বরং। বাবা, আমি ক্ষুধার্ত, ভীষণ অসুস্থ, কিছু খাবার হবে বাবা? এমনি ইচ্ছে পূরণ বৃদ্ধ না তো, হোক বা না হোক আমার ওনাকে সাহায্য করা আমার উচিত। নিন বাবা, আমার কাছে কিছু খেজুর আর বাদাম ছিল, অর্ধেকটা আপনাকে দিচ্ছি, খেয়ে নিন। তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ বাবা। শরীরটা আসলেই দুর্বল। না, আমি মনে হয় গন্তব্যে আর পৌঁছাতে পারবো না। আপনি কোথায় যাবেন বাবা? আলোকখালি গ্রামে, ওখানে আমার মেয়ে থাকে। চলুন বাবা, আমি আপনাকে কাঁধে করে পৌঁছে দিই। তোমার কষ্ট হবে তো বাবা? কি আর এমন কষ্ট হবে, আমার দাদিকেও আমি প্রায়ই কোলে করে অনেক জায়গায় নিয়ে যাই, আমার কোনো কষ্ট হবে না। চলুন বাবা। বাবা, একটু শুনবে? ইনি কি ইচ্ছে পূরণ বৃদ্ধ? পোশাক আশাক দেখে তো সম্ভ্রান্ত মনে হচ্ছে। জি বাবা, বলুন। আমি ক্ষুধার্ত এবং ক্লান্ত, আমাকে কিছু খাবার দিতে পারো? হতে পারে এই লোকই ইচ্ছে পূরণ বৃদ্ধ, হয়তো আমাকে পরীক্ষা করছে। এই লোক যদি ইচ্ছে পূরণ বৃদ্ধ হয় তাহলে তো কেল্লা ফতে, সিধুটাকে কিছু বলা যাবে না, আমার সব ইচ্ছে আমি পূরণ করে নেব। কি ভাবছো বাবা? তোমার কাছে কি কোনো খাবার আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। এই নিন বাবা, আমার কাছে এইটুকুই ছিল। তোমাকে অশেষ ধন্যবাদ। এখন বেশ ভালো লাগছে, কিন্তু আমি তো মনে হয় এখনো হাঁটতে পারবো না। কি করে যে বাড়ি পৌঁছাবো কিছুই তো বুঝতে পারছি না। এক কাজ করি, ইনাকে কাঁধে করে আমি ইনার বাড়ি পৌঁছে দিই, তাহলে ইনি খুশি হবেন, দেখা যাবে আমার সমস্ত ইচ্ছেই পূরণ করে দেবেন। দারুণ ব্যাপার হবে। আপনি কোনো চিন্তা করবেন না বাবা, আমি আছি, আমি আপনাকে কাঁধে করে বাড়ি পৌঁছে দেব। কাঁধে তো তুললাম, কিন্তু ব্যাটা যদি ইচ্ছে পূরণ বুড়ো না হয় আছড়ে মাটিতে ফেলে দেব। বাহ, রান্নার কি সুঘ্রাণ! আসলেই তো, খাবারের ঘ্রাণে পেট মুচড়ে উঠল। নিশ্চয়ই বেগুন পুড়িয়ে কিছু বানিয়েছে মনে হয়। চলো তো গিয়ে দেখি। হ্যাঁ, চলুন। বাহ, এটা নিশ্চয়ই বেগুন দিয়ে মাছ ভর্তা। কি অসাধারণ, আমার খুবই প্রিয়। ইস, যদি এই ভর্তা দিয়ে এক থালা গরম ভাত খেতে পারতাম। হ্যাঁ, এই ভর্তা দিয়ে যদি গরম গরম এক থালা ভাত খাওয়া যেত, আহা! তা যা বলেছ, আমি তো গরম ভাতে গাওয়া ঘি ছড়িয়ে নিতাম। আর এই চোর, চোর, আমার ঘরে চোর, আজকে তোদের খবর আছে। না না, আমরা চোর না, আমরা তো কেবল আপনার বেগুন দিয়ে মাছ ভর্তাটা দেখছিলাম। কি সুন্দর ঘ্রাণ! হ্যাঁ, দেখতেই এত সুন্দর, খেতে নিশ্চয়ই আরো দারুণ হবে। কি বুড়ো ধাড়ি এক একটা আমার বেগুন দিয়ে মাছ ভর্তার দিকে নজর দিচ্ছ? দাঁড়াও, দেখাচ্ছি মজা। ওরে বাবারে! এই মহিলা তো আমাদের মেরেই ফেলবে, জলদি পালাই চলো। কত বড় সাহস, আমার রান্নাঘরে ছোক ছোক করছিল, আবার তোদের পেলে পিটিয়ে কিমা বানাবো। আর পারছি না, কোথায় আপনার বাড়ি? আর অল্প রাস্তাই বাকি আছে। কি সুঘ্রাণ, নিশ্চয়ই খুব মজার কিছু রান্না হচ্ছে। তা দিয়ে আপনার কি দরকার? আপনার বাড়ি আর কত দূর সেটা বলুন। এই তো প্রায় চলে এসেছি। কি কুকহনে যে বুড়োকে কাঁধে তুলেছিলাম, এ বেটা তো মনে হয় নিজের ইচ্ছেই পূরণ করতে পারে না,
আমারটা আর কি পূরণ করবে? কি হলো, কি ভাবছো? চলো চলো, ওদের রান্নাঘরটায় উকি দিয়ে আসি। বেশ, চলুন। বাহ, ওটা নিশ্চয়ই বেগুন দিয়ে মাছ ভর্তা। কি অসাধারণ, আমার খুবই প্রিয়। ইস, যদি এই ভর্তা দিয়ে এক থালা গরম ভাত খেতে পারতাম। কি জ্বালা! এ বেটা তো মনে হয় নিজের ইচ্ছেই পূরণ করতে পারবে না, আমারটা আর কি পূরণ করবে? আরে বাবা, এখন কিছু খেতে হবে না, বাড়ি গিয়ে খাবেন, চলুন। আবার চোর, এদের জ্বালায় তো দেখছি খাবার রাখাই যাবে না। দাঁড়া, দেখাচ্ছি মজা। ওরে বাবা, এই কি অবস্থা! আমরা তো চুরি করছিলাম না, ভর্তাটা একটু দেখছিলাম। আবার কথা বলে, দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। বাবারে, জান বাঁচাতে চাইলে জলদি পালাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। কত দূর ছুটতে হলো। আপনি কি ঠিক আছেন? আমি একদম ঠিক আছি বাবা, আমাকে এবার নামিয়ে দাও, কিছুক্ষণ বসে বিশ্রাম নিই। তোমার অনেক ধৈর্য বাবা, আমি এতক্ষণ তোমার সাথে আছি, তুমি একটুও বিরক্ত হওনি। আমার দাদি বলেছেন, যে ধৈর্য ধারণ করে তার পুরস্কার অসীম। তোমার দাদি একদম ঠিক বলেছেন, কিন্তু আমি তো ধৈর্য ধরতে পারছি না। আমার তো এখন বেগুন দিয়ে মাছ ভর্তা খেতে ইচ্ছে করছে, কি যে করি। এইখানে বেগুন দিয়ে মাছ ভর্তা কোথায় পাবো বলুন? একটা উপায় তো নিশ্চয়ই আছে। কি উপায়? এই যে পেয়েছি, নদী পেয়েছি। এই যে বুড়ো বাবা, আপনি আমার কাঁধ থেকে নামুন তো, আমি নদীর পানিতে হাত মুখ ধোবো, পানি খাবো। বেশ বেশ, আমাকে নামিয়ে দাও, আস্তে নামিও বাবা। কি শান্তি! একটু খাবার কিছু পেলে মন্দ হতো না। আমি তো না খেয়ে সব খাবার আপনাকেই দিয়ে দিয়েছিলাম, কিছু খাবার আসলে রেখে দেওয়া উচিত ছিল। খাবার চাচ্ছ? চলো এক কাজ করি, বেগুন দিয়ে মাছ ভর্তা বানাই। আচ্ছা, কিভাবে শুনি? এই ধুধু খাখা জায়গায় আপনাকে বেগুন আর মাছ কি এনে দেবে শুনি? আরে তুমি আমার কথা শোনো, এই মাটিতে বেগুন গাছ লাগাও, গাছে বেগুন ফলাও, আর নদী তো মাছে ভরপুর, সেখান থেকে মাছ ধরে ভর্তা বানাও। কি বললেন আপনি? আপনার সাহস তো কম নয়। একে তো ইচ্ছে পূরণ বুড়ো সেজে আমাকে ধোকা দিয়েছেন, আমি সেই ধোকায় পড়ে আপনাকে আমার সমস্ত খাবার দিয়ে দিয়েছি, কাঁধে করে এত দূর হেঁটেছি, আর এখন এই গাছ লাগিয়ে বেগুন ফলাবো, মাছ ধরবো? না মানে, ইচ্ছে পূরণ বুড়ো, ব্যাপারটা কি আসলে? ব্যাপারটা কি আপনি কিছুই জানেন না? হায় রে, আমি শুধু শুধু এত কষ্ট করে আপনাকে বয়ে নিয়ে এলাম। আগে যদি জানতাম আপনি ইচ্ছে পূরণ বুড়ো নন, আপনাকে আমি পাত্তা দিতাম না মানে ভর্তাটা বানাও, খেয়েই না হয়ে যাই। বেটা পাগল বুড়ো, তুই যাবি এখান থেকে? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এমন করছো কেন? তোমার তো ধৈর্য খুবই কম দেখছি। ধৈর্যের নিকুচি করি। এই মুহূর্তে এখান থেকে না গেলে এই ঢেলা দিয়ে বাড়ি দিয়ে তোর নাট বল্টু সব ঘুরিয়ে দেব। যা যা বলছি। বাবারে, কেমন রেগে কাঁই হয়ে গেল। না বাবা, আমি পালাই। এই নাও বাবা, এই মাটিতে এই বেগুন গাছটা লাগাও, বেগুন ফলাও, নদী থেকে মাছ ধরে এনে আগুনে ঝলসে ভর্তা বানাও। কি বলছেন বাবা? বেগুন ফুলতে ফুলতে তো অনেক দিন লেগে যাবে, আর মাছ ধরার কোনো সরঞ্জাম নেই আমার কাছে, মাছ ধরবো কি করে? তুমি এত কিছু ভেবো না, তুমি শুধু কাজ শুরু করো, মাছ পরে ধরলেই হবে, আগে বেগুন ফলাও। বেশ, সব কিছু যখন সহ্য করেছি, তখন বেগুন ফলানোর জন্য এইটুকু দেরিও না হয় সহ্য করলাম। ঠিক আছে, চেষ্টা করি। আরে কি আশ্চর্য, এটা কি? এটা তোমার। ও বাবা, আপনি কি তাহলে? হ্যাঁ, আমি ইচ্ছে পূরণ বৃদ্ধ। বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দিতে হবে না,
তুমি তোমার ধৈর্যের পুরস্কার পেয়েছ, কিন্তু তোমার বন্ধু কালু, কালু, কি হয়েছে কালু? সে হেরে গেছে। নিজের স্বার্থ আর লোভের জন্যে সে হেরে গেছে। সে যদি আরেকটু ধৈর্য ধরত। তার মানে আপনি কালুরও পরীক্ষা নিচ্ছিলেন? হ্যাঁ বাবা, তোমার বন্ধুর ধৈর্য খুব কম। আমার আরেক রূপ তার পরীক্ষা নিচ্ছিল, কিন্তু সে হেরে গেছে। আরেকটু ধৈর্য ধরে বেগুন দিয়ে মাছ ভর্তার ব্যাপারটা সামলে নিলে সেও তোমার মতোই পুরস্কার পেত। দুঃখজনক, খুবই দুঃখজনক। বাবা, আমি কি কালুকে এখান থেকে কিছু টাকা দিতে পারি? সে তোমার ইচ্ছে বাবা, কিন্তু তোমার বন্ধুকে ধৈর্যের মূল্য শেখাও। যে কোনো পরিস্থিতিতে সৃষ্টিকর্তার শুকরিয়া করতে শেখাও বাবা। সময় ভালো খারাপ হতেই পারে, কিন্তু সব সময় তা ধৈর্য ধরে পার করতে হবে বাবা। অবশ্যই, আমি চেষ্টা করব বাবা। বেশ, আজ তাহলে আমি আসি। ভালো থেকো। ধন্যবাদ সৃষ্টিকর্তা।